হ্যালো, ওয়েলকাম টু বেঙ্গল স্টাডি হাব। 27 মে 2020 দ্য হিন্দু নিউজ পেপার থেকে ইম্পর্টেন্ট আর্টিকেলস আমরা দেখে নেব। তো ফার্স্টেই আমরা একটা নিউজ দেখতে পাচ্ছি, প্রাইম মিনিস্টার রিভিউস এলএসি স্ট্যান্ড অফ উইথ এনএসএ, সিডিএস অ্যান্ড 3 সার্ভিস চিফস। তো এলএসি মানে হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, যেটা আমাদের দেশের বর্ডার চায়নার সাথে আমরা শেয়ার করি, এবং এনএসএ হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইসার, যিনি হচ্ছেন আমাদের অজিত দোভাল, এবং সিডিএস চিফ অফ ডিফেন্স স্টাফ, যেটা এই পোস্টটা রিসেন্টলি ক্রিয়েট করা হয়েছে, এবং তার হেড হচ্ছেন এখন সিডিএসকে বিপিন রাওয়াত। অ্যান্ড তিনটা সার্ভিসের চিফ, তিনটা সার্ভিস আমাদের কী কী আছে, একটা হচ্ছে এয়ার চিফ, নেভি চিফ, আর একটা মিলিটারি বা আর্মি চিফ, তাই না? তো এদের সাথে প্রাইম মিনিস্টার রিভিউ করলেন এলএসিতে যে স্ট্যান্ড অফ চলছে, এলএসি মানে চায়নার সাথে যে বর্ডারে বিভিন্ন জায়গায় টেনশন চলছে, সেটা নিয়ে তিনি বৈঠক করলেন। অ্যান্ড টক্স অন দ্য গ্রাউন্ড টেল টু ব্রেক ইম্পাস উইথ চায়না ইন ইস্টার্ন লাদাখ। তো ইস্টার্ন লাদাখে যে স্ট্যান্ড অফ চলছে, ইম্পাস চলছে, ইম্পাস কথাটার মানে হচ্ছে যখন কোনো রকম সলিউশন না থাকে, কোনো প্রবলেম যদি সেখানে গিয়ে স্ট্যান্ড স্টিল হয়ে যায়, কোনো রকম সলিউশন না দেখা যায়, তখন সেটাকে ইম্পাস বলা হয়। দেখো, ইম্পাসটা আমি আবার থেকে এখানে হাইলাইটেড করেছি। তো এখানে নিউজ সেরকম সম্পর্কে আমাদের জেনে কোনো লাভ নেই, শুধু শেখাতকার কমিটি বলে এখানে একটা কমিটি আছে, এটা সম্পর্কে আমাদের মনে রাখতে হবে, পরীক্ষায় আসতে পারে যে শেখাতকার কমিটি কী নিয়ে ডিল করে। তো পিআইবিতে কিন্তু রিসেন্টলি শেখাতকার কমিটি ব্যাপারে দিয়েছে, পিআইবি মানে প্রেস ইনফরমেশন ব্যুরো অফ ইন্ডিয়া। তো সেখানে বলেছে শেখাতকার কমিটি কী নিয়ে গঠিত হয়েছে, বর্ডার ইনফ্রাস্ট্রাকচার ইমপ্রুভ করার জন্য। তো আমাদের দেশে যতগুলো বর্ডার আছে সেখানকার ইনফ্রাস্ট্রাকচার কীভাবে ইমপ্রুভমেন্ট হবে, সেটা নিয়ে শেখাতকার কমিটি তৈরি করা হয়েছিল, এবং রিসেন্টলি তার রিকমেন্ডেশনগুলো কিছুটা ইমপ্লিমেন্ট করা হয়েছে। তো সেটা আমাদের জানতে হবে। নেক্সট আরেকটা এখানে নিউজ দেখতে পাচ্ছি আমরা ফার্স্ট পেজে, নো হু বার অন ইন্ডিয়া টেস্টিং এইচসিকিউ অ্যাজ প্রিভেন্টিভ। তো আগে বলা হয়েছিল যে ইন্ডিয়াকে এইচসিকিউ মানে হাইড্রোক্লোরোকুইন যে ড্রাগটা আছে, সেটাকে ইন্ডিয়াকে বার করে দেওয়া হয়েছিল, এটাকে ইউজ করতে না। বাট এখন হু বলছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যে এখন কোনো রকম বার নেই ইন্ডিয়ার উপর, ইন্ডিয়া কিন্তু এটা নিয়ে মানে গবেষণা করতে পারবে। আর এটা আমাদের জানতে হবে, ইনি কে হচ্ছেন, ইনি হচ্ছেন হুয়ের চিফ সায়েন্টিস্ট, ঠিক আছে, যার নাম হচ্ছে সৌম্যা স্বামীনাথন, চিফ সায়েন্টিস্ট অফ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, আমাদের ইন্ডিয়ান অরিজিন, মানে ইন্ডিয়ার কী নাম তার, সৌম্যা স্বামীনাথন। এটা আমাদের মনে রাখতে হবে, পরীক্ষায় আসতে পারে। এবং এখানে আমরা দেখে নেব একটু মেন ব্যাপারগুলো, যে এই হাইড্রোক্লোরোকুইন ড্রাগসটা যেটা, তো হু বলেছে যে COVID-19 হুইচ ওয়াজ অনাউন্সড অন মানডে ডাজ নট ইমপ্লাই দ্যাট ইন্ডিয়া শুড পজ টেস্টিং দ্য ড্রাগ অ্যাজ এ প্রিভেন্টিভ। ডক্টর সৌম্য স্বামীনাথন, চিফ সায়েন্টিস্ট হু, তিনি বললেন যে এই যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন মোরাটোরিয়াম করেছিল, যে হাইড্রোক্সোক্লোরোকুইনকে ইন্ডিয়া কী করতে পারবে না, ট্রিট করার জন্য ইউজ করতে পারবে না, তার মানে এটা নয় যে এর উপর ইন্ডিয়া টেস্টিং করতে পারবে না, এর উপর আরও টেস্টিং ইন্ডিয়া করতে পারে, এটাকে প্রিভেন্টিভ হিসাবে ইউজ করার জন্য। এবং এইচসিকিউ ওয়াজ ওয়ান অফ দ্য 4 ড্রাগ কম্বিনেশন বিং টেস্টেড ইন গ্লোবাল ক্লিনিক্যাল ট্রায়াল। ইভেন এই যে হাইড্রোক্সোক্লোরোকুইন আছে, সেটা কিন্তু গ্লোবাল লেভেলে এই ড্রাগটাকে ইউজ করা হচ্ছে। গ্লোবাল যে 4টা ড্রাগের উপর রিসার্চ চলছে এখন মেনলি COVID-19কে ডিল করার জন্য, COVID-19কে ট্রিট করার জন্য, তার মধ্যে একটা হচ্ছে এই হাইড্রোক্সোক্লোরোকুইন, ঠিক আছে। তো হ্যাঁ, কল সলিডারিটি ট্রায়াল। তারপরে দেখো, এই যে 4টে ড্রাগের কথা বললাম, তার নামগুলো তোমাদের মনে রাখতে হবে। একটা হচ্ছে রেমডেসিভির, তোমরা নামগুলো হয়তো রিসেন্টলি নিউজ পেপারে শুনেওছো। রেমডেসিভির, এটা নিয়ে গবেষণা চলছে। লোপিনাভির রিটোনাভির, এটা নিয়ে লোপিনাভির উইথ ইন্টারফেরন বিটা 1A। তো এই নামগুলো আমাদের মনে রাখতে হবে, এটা নিয়ে কিন্তু এই ড্রাগগুলো নিয়ে গবেষণা চলছে, এবং এগুলোর কম্বিনেশন বা এগুলো ইন্ডিভিজুয়ালি এগুলো টেস্ট চলছে COVID-19কে ট্রিট করার জন্য। এবং আরেকটা জিনিস, র্যান্ডোমাইজড ক্লিনিক্যাল ট্রায়াল, এই ট্রায়ালটা সম্পর্কে আমাদের জানা উচিত, এটা নিয়েও গবেষণা চলছে, যে এই ড্রাগগুলো র্যান্ডোমাইজড ক্লিনিক্যাল ট্রায়াল করে দেখা হচ্ছে। এর মানে এটা হচ্ছে মোস্ট মেডিক্যালি লেজিটিমেট অ্যাপ্রোচ ফর এনি ট্রায়াল অফ ড্রাগ, whereby some groups of patients unknown to the administering doctors and recipient patients who get the drug and some would not। তাহলে এখানে এভাবে টেস্ট করা হয় র্যান্ডোমাইজড ক্লিনিক্যাল ট্রায়ালে, মানে যে টেস্ট করবে ডাক্তার এবং যার উপর টেস্ট হবে পেশেন্ট, তাদের অজানা থাকবে যে এটা ট্রায়াল হচ্ছে, এবং র্যান্ডমলি যে কোনো পেশেন্টের উপর এগুলো অ্যাপ্লাই করা হবে, এরকম না যে প্রত্যেকের ওপর করা হবে। এভাবে কিন্তু র্যান্ডোমাইজড ক্লিনিক্যাল ট্রায়াল করা হয়ে থাকে, ঠিক আছে। এখানে একটা নিউজ আমরা দেখতে পাচ্ছি,
যেই নিউজটা হচ্ছে এই যে আমাদের রাজ্যের নিউজ দেখতে পাচ্ছ এখানে, সাউথ 24 পরগনা, কলকাতা সাইক্লোন আমফান নিয়ে বলা হয়েছে কিভাবে বাধ্য হলো স্টেট গভর্নমেন্ট সেখানকার বা সেই পঞ্চায়েত এলাকার, এই যে পঞ্চায়েত যেটার নাম হচ্ছে পাথর প্রতিম ব্লক, ঠিক আছে, পাথর প্রতিম ব্লক অফ সাউথ 24 পরগনা, সেখানে কিভাবে এই সাইক্লোনের দিন একদম হঠাৎ করে যারা হচ্ছে যারা সাইক্লোন হিট হবে তাদের ভিলেজার্সকে সাইক্লোন সেন্টারে নিয়ে যাওয়া হলো, যেখানে অলরেডি কোয়ারেন্টাইন পিপলকে রাখা হয়েছিল, যাদেরকে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছিল তাদের সাথে কিন্তু রাখতে বাধ্য হয়েছিল। তো ইনফ্রাস্ট্রাকচারে কতটা অভাব রয়েছে, তো এরকম অভাব হয়েছে যে কোয়ারেন্টাইন পিপলদের সাথে সাইক্লোন শেল্টার্স ওয়ার টার্নড ইনটু কোয়ারেন্টাইন শেল্টার্স ফর মাইগ্রেন্ট ওয়ার্কার্স। তো মাইগ্রেন্ট ওয়ার্কার্সদের কোয়ারেন্টাইন শেল্টার করে রাখা হয়েছিল, এবং কিন্তু বাট ওয়েন দ্য অ্যাডমিনিস্ট্রেশন হ্যাড টু এভাকুয়েট পিপল ফ্রম লো লাইং এরিয়াজ বিকজ অফ সাইক্লোন আমফানস ট্র্যাজেক্টরি, দে হ্যাড লিটিল অপশন বাট টু দ্য লোকালস ইনটু দ্য সেম শেল্টার। তো যখন মাইগ্রেন্ট ওয়ার্কার্সদের যেভাবে কোয়ারেন্টাইন যেখানে করে রাখা হয়েছিল সেই সেন্টারগুলোতে, এই যে যখন আমফান আসলো তখন বাধ্য হয়ে সেই একই জায়গায় কিন্তু প্রচুর লোককে একসাথে রাখা হলো। তো সেখানে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন হলো না, এবং কোনো যে কোয়ারেন্টাইন করে রাখার যে পারপাসটা সেটাও কোনো রকমভাবেই সার্ভ হলো না। তো এটাই এখানে বলা হয়েছে ইনফ্রাস্ট্রাকচারে কীরকম অভাব রয়েছে। ওকে, নেক্সট এবার আমরা এডিটোরিয়াল পেজে চলে যাব। এডিটোরিয়াল পেজ, ওকে, এডিটোরিয়াল পেজে চলে আসছি। এবার অয়েল প্রাইসেস নিয়ে এখানে আর্টিকেল আছে, যে যেভাবে অয়েল প্রাইসগুলো বাড়ানো হচ্ছে, সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে অয়েলের উপর ডিউটি বাড়ানো হচ্ছে, ফলে তেলের যে গ্লোবাল দাম সেটা কিন্তু খুবই কম। গ্লোবাল লেভেলে তেলের ক্রুড অয়েলের প্রাইস এত কমে গেছে, কিন্তু ইন্ডিয়াতে কিন্তু তার কোনো রকম বেনিফিট দেখা যাচ্ছে না কনজিউমারের উপর, এবং তার জন্য অয়েলের ডিমান্ডটা অলরেডি কম এই সময়, তো আরও বেশি কমে যাবে, এটাই স্বাভাবিক। তো খুব যে একটা লাভ হবে সরকারের এই স্টেপটা নিয়ে, যে এক্সাইজ ডিউটি যে বাড়াচ্ছে অয়েলের উপর, পেট্রোল ডিজেলের উপর, সেটা নিয়ে আর্টিকেলটা লেখা হয়েছে। তো ইউনিয়ন পেট্রোলিয়াম মিনিস্টার ধর্মেন্দ্র প্রধান রিসেন্ট রিমার্ক অন দ্য সেন্টার ইজ টেকিং কশনস অ্যান্ড কনসাস অ্যাপ্রোচ ফর এনশিওরিং এ ব্যালেন্স ইন ফুয়েল প্রাইস অ্যান্ড এইমস টু ইউজ দ্য রেজাল্টেন্ট সেভিংস ফর দ্য ওয়েলফেয়ার ইজ অন দ্য ফেস অফ ইট আনএক্সপেকশনেবল। তো এখন যিনি আমাদের পেট্রোলিয়াম মিনিস্টার ধর্মেন্দ্র প্রধান, তিনি বলছেন যে এই যে তেল থেকে যে এক্সাইজ ডিউটি বাড়ানো হয়েছে, সেখান থেকে যে টাকাটা এখন বেরোবে, সেই টাকাটা ওয়েলফেয়ার, এখন কোভিড-19 এবং লকডাউনের সময় বিভিন্ন ওয়েলফেয়ার কাজে ইউজ করা হবে। তো লেখক বলছেন এটা ঠিকই বলেছেন, কিন্তু উইথ গ্লোবাল অয়েল প্রাইসেস স্টিল অ্যাবাউট 45% লোয়ার দ্যান 2019 যত ছিল তার থেকে 45% কমে গেছে দাম, ঠিক আছে। অ্যান্ড ক্লোজিং লেভেল ডিসপাইট কোঅর্ডিনেটেড সাপ্লাই কাজ বাই মেজর প্রডিউসার্স, ইন্ডিয়া হ্যাড অ্যান অপরচুনিটি টু পাস অন দ্য বেনিফিট অফ দ্য কনজিউমার্স অ্যান্ড প্রোভাইড আ ফিল আপ বিকামড কনজামশন, ঠিক আছে, ফিলিপ টু বিকাম কনজামশন। তো ইন্ডিয়াকে কী করার ছিল, ইন্ডিয়া হ্যাড অ্যান অপরচুনিটি টু পাস দ্য বেনিফিট টু কনজিউমার, ইন্ডিয়ার কাছে অপরচুনিটি ছিল যে এই যে বেনিফিটটা এখন কনজিউমারকে দেওয়া, কারণ কনজিউমার সবসময় বেশি প্রাইস দিয়েই কিনছিল, মানে নর্মাল প্রাইস দিয়ে, যেরকম রেগুলেশন হয়ে যেই দামটা আসছিল এবং ট্যাক্স বসিয়ে যেই দামটা হচ্ছিল সেই দামটাই দিতে হতো। কিন্তু এখন যখন গ্লোবাল লেভেলে অয়েলের দাম কমে গেছে, তাহলে উচিত যে কনজিউমারকে এখন সেই লাভের অংশটা দেওয়া হোক, কিন্তু গভর্নমেন্ট এটা দিচ্ছে না। গভর্নমেন্ট ডিসিশন আর্লিয়ার ইন মে টু রেজ এক্সাইজ ডিউটি অন পেট্রোল অ্যান্ড ডিজেল ফর এ সেকেন্ড টাইম ইজ লেস দ্যান 2 months দ্যাট রেজ সেভারাল কনসার্ন। তো লেখক বলেছেন এই যে 2 মাসের মধ্যে অলরেডি মে মাসে একবার বাড়ানো হয়ে গেছে ডিউটি, তারপরে আবার পেট্রোল এবং ডিজেলের উপর যে ডিউটি বাড়ানো হচ্ছে সেটাতে কনসার্ন রয়েছে। কি কনসার্ন? উইথ ইকোনমিক অ্যাক্টিভিটি ব্রট টু নিয়ার স্ট্যান্ডস্টিল বাই লকডাউন অ্যান্ড দ্য সেন্টার ওভারঅল রেভিনিউ প্রসপেক্টস হ্যাভ কাম আন্ডার severe strain, and from the perspective of the government's move to maximize its takings from the transport fuel is understandable। মানে লেখক বলছেন ঠিক আছে, এটা যে কোনো দেশের গভর্নমেন্ট এটা করতেই পারে, যে এখন যখন ইকোনমিক অ্যাক্টিভিটি বন্ধ হয়ে গেছে লকডাউনের সময়, এরকম একটা হেলথের উপর এত বড় একটা চ্যালেঞ্জ পড়েছে, তখন হতেই পারে যে আন্ডারস্ট্যান্ডেবল যে এই সময় তেলের দাম কিছু যদি না কমিয়ে সেরকমই রাখা হোক বা এক্সাইজ ডিউটি বাড়িয়ে দেওয়া হোক, তাতে কোনো আপত্তি নেই, এটা বোঝাই যায়। কিন্তু আসলে কি কোনো লাভ হবে, এটাই লেখক জিজ্ঞেস করেছেন। তো গভর্নমেন্ট হ্যাজ কনসিস্টেন্টলি টিঙ্কার্ড দ্য ডিউটি স্ট্রাকচার থ্রু দ্য রিসেন্ট ইয়ার্স। তো গভর্নমেন্ট কনসিস্টেন্টলি কী করছে, টিঙ্কার্ড মানে নাড়াচাড়া করছে এই ডিউটি নিয়ে, এই যে অয়েলের প্রাইসের উপর ডিউটি কম বেশি বাড়িয়ে চলেছে বারবার, এই দামটাকে কী করেছে, ফ্লাকচুয়েট করে যাচ্ছে।
যেটা আন্ডারমাইন করে বেনিফিটস ফ্রম দ্য প্রাইজিং ডিরেগুলেশন অ্যান্ড বট টু হ্যাভ অ্যাকর্ডিং টু অয়েল কোম্পানিজ অ্যান্ড কনজিউমার্স। তো যেটা আমাদের ডিরেগুলেশনের ব্যবস্থা করা হয়েছিল, আমাদের অয়েল প্রাইসটাকে ডিরেগুলেটেড করা হয়েছিল কিন্তু, যাতে কোম্পানি এবং কনজিউমারকে যখন বেশি দাম হবে বেশি দাম দিতে হবে, এবং যখন কম দাম হবে তখন যেন তারা লাভ পায়। কিন্তু সরকারের এরকম বারবার এক্সাইজ ডিউটিকে পরিবর্তন করার ফলে সেই পারপাসটা কিন্তু সার্ভ হচ্ছে না। তো যখন কমছে দামটা তখন কিন্তু না কোম্পানির কাছে লাভ পৌঁছাচ্ছে না কনজিউমারের কাছে লাভ পৌঁছাচ্ছে। ঠিক আছে, তো এটা হওয়া উচিত না। অ্যান্ড ব্যাক ইন 2018, যখন 2018-তে বিভিন্ন রাজ্যে অ্যাসেম্বলি ইলেকশন চলছিল, তখন আবার সরকার কী করেছিল, এক্সাইজ ডিউটি কমিয়ে দিয়েছিল, কারণ ইলেকট্রাল তখন হচ্ছে ইলেকশনে যদি তাদের খারাপ ফল হয় এটা ভেবে। তো এই জিনিসগুলো তো করা দরকার না। দ্য গভর্নমেন্ট গোল অফ ম্যাক্সিমাইজিং রেভিনিউ from the fuel products to fund the welfare measures can only bear fruit if demand for petrol and diesel remains unaffected by the continuous high cost। ঠিক আছে, তো অবশ্যই গভর্নমেন্ট যে এই তেলের উপর এক্সাইজ ডিউটি বাড়াচ্ছে তার লাভ হতো, এবং সেটা ওয়েলফেয়ার স্কিমে সেই লাভের টাকা ইউজ করা যেত, কিন্তু সেটা একমাত্র তখনই ফ্রুটফুল হবে যখন ডিমান্ডটা আনএফেক্টেড থাকে। এখন এমনিতেই যেটা আমি প্রথমেই বললাম, এমনিতেই ডিমান্ড হচ্ছে কম, কারণ গাড়ি ঘোড়া চলছে না, লকডাউনের সময় প্রচণ্ডভাবে এই পার্সেন্টেজটা কমে গেছে ট্রান্সপোর্টেশনের, অয়েল অ্যান্ড ডিজেলের ডিমান্ডটা অলরেডি কমে গেছে। এবার যদি এভাবে করে যদি হাই এক্সাইজ ডিউটি লাগানো হয় তাহলে তো আরও বেশি করে মার খাবে ডিমান্ডটা, তার ফলে যে কোনো রকম বেনিফিটই হবে না। কারণ আগে যত মানুষ তেল কিনতো আরও মানুষ কম তেল কিনবে, তাহলে বেনিফিট সরকার এক্সাইজ ডিউটি বাড়িয়েই বা কী লাভ হবে। সো উইথ দ্য কাপস অন ইন্টারস্টেট রোড ট্রান্সপোর্ট স্টিল ইন পেস, তো সব কিছুই বন্ধ আছে, ইন্টারস্টেট রোড ট্রান্সপোর্ট বন্ধ আছে বেশিরভাগ ক্ষেত্রে, অটোমোবাইল সেল বন্ধ আছে, গাড়ি ঘোড়া বিক্রিই হচ্ছে না। ঠিক আছে, এবং কোনো আশাও দেখা যাচ্ছে না যে এই জিনিসগুলো এখনই ঠিক হয়ে যাবে। জব লস হচ্ছে, চারিদিকে মানুষের যাতায়াত কমেছে জব লসের ফলে, যারা জবে যেত প্রতিদিন তারাও যেহেতু জব লস হয়েছে তারা যাচ্ছে না। পে কাট শিওর টু সিঙ্ক হাউস হোল্ড বাজেট, এবং পে কাট হয়ে গেছে, অনেকের বেতন কমে গেছে, ফলে তারাও বেশি খরচ করছে না। হাউস হোল্ড বাজেটের অলরেডি কম মানে কি হয়েছে, ডিক্রিজ হয়েছে হাউস হোল্ড বাজেট, তার জন্য তারা বেশি খরচ করতে পারছে না, ফলে অলরেডি ফুয়েল ডিমান্ড কিন্তু কমছে। ঠিক আছে, প্রি লকডাউন লেভেল থেকে অনেক বেশি কমেছে স্পেশালি, এবং অ্যাটলিস্ট 1 or 2 কোয়ার্টার অবধি তো এরকমই চলবে। 1 কোয়ার্টার মানে 3 মাস, তো 3 থেকে 6 মাস পর্যন্ত কিন্তু এরকমই চলবে, এরকম অবস্থা কিন্তু কাটিয়ে উঠবে না। ফলে তেলের ডিমান্ডই যখন থাকবে না, তো এক্সাইজ ডিউটি বাড়িয়ে বা কী লাভ হবে। তার চেয়ে তেলের দাম যদি কম হতো তাহলে ডিমান্ড বাড়ার একটা সম্ভাবনা থাকতো, এবং ওভারঅল তেলের উপর বেস করে আরও অনেক কিছু প্রোডাক্টিভিটি বাড়তে থাকতো। আর আরেকটা জিনিস যেটা সরকার বিপিসিএল এর উপর যে বিপিসিএলের যে স্টেক বিক্রি করার কথা বলেছে, ডিসইনভেস্টমেন্ট করার টার্গেট রয়েছে 2.1 লাখ কোটি টাকার এই বছর এই ফিসকালে, এবং যেটা বিপিসিএলেরও কিছু স্টেক সেল করার কথা রয়েছে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের, সেটা কিন্তু মার খাবে। কারণ যখন ইনভেস্টার দেখবে যে এখানে তেলের দাম সবসময় গভর্নমেন্ট রেগুলেট করছে, কোনো অটোনমি নেই, তাহলে কিন্তু কেউ কিন্তু এভাবে কিন্তু সেই পাবলিক সেক্টর ইউনিটের স্টেক কেনার পক্ষে আগ্রহী হবে না। তো গভর্নমেন্টকে কোনো সময় রিস্ক নেওয়া উচিত না এরকম একটা জিনিস নিয়ে, যেটা সবসময় গভর্নমেন্টকে লাভই দিয়ে এসেছে। তো এই জন্য লেখক এই ইডিয়মসটা ইউজ করেছেন যে গভর্নমেন্ট ইন্টারেস্ট নট টু রিস্ক দ্য হেলথ অফ দ্য গুজ দ্যাট লেস দ্য গোল্ডেন এগস। বোঝা গেছে, মানে এরকম গুজ যে সবসময় গোল্ডেন এগস দেয় তাকে নিয়ে বারবার এরকম ছেলে খেলা করা উচিত না, এটাই এই আর্টিকেলে বলা হয়েছে। নেক্সট আর্টিকেল আমরা দেখে নেব, এখানেও আমরা খুব ডিটেলে দেখবো না এই আর্টিকেলটা, যে সোশ্যাল সাফারিংটা আমাদের যে ম্যানকাইন্ডের স্পিরিটটা সেটা নিয়ে বলা হয়েছে, যে কোভিড-19-এর ফলে লকডাউন মানে করার খুব দরকারই ছিল, লকডাউন তো করতেই হতো, না হলে চারিদিকে ছড়িয়ে পড়তো। কিন্তু ব্যাপারটা হচ্ছে ওটা না, মানে যত না মানে আমাদের দেশে ক্ষতি এই কোভিড-19-এর জন্য এবং লকডাউনের ডিসিশনের জন্য হয়েছে, তার চেয়ে বেশি ক্ষতি হয়েছে কিন্তু লকডাউনটা যেভাবে হ্যান্ডেল করা হয়েছে, এটাকে ঠিকভাবে হ্যান্ডেল করা হয়নি। কি কি ক্ষতি হতে পারে সেটা ব্রড লেভেলে আপার লেভেলে সেভাবে দেখা হয়নি, তো সেটাই এখানে বলা হয়েছে। তাছাড়া এখানে বলা হয়েছে কিভাবে মাইগ্রেন্ট লেবাররা কষ্ট করেছে পুরা। দিস ইমেজেস দেখে বলছেন লেখক, দিস ইমেজেস দ্যাট হ্যাভ ফ্ল্যাশড পাস্ট আস দ্য স্যাটারিং ইমেজেস, যেগুলো দেখা যাচ্ছে, যেখানে দেখতে পাচ্ছেন যে লেখক যে সিয়ার কর্পোরেবিলিটি অফ সাফারিং, পেন অ্যান্ড ইনজুরি, আনইমাজিনেবল ফ্যাটিগ অ্যান্ড এক্সশন, এক্সপোজার টু এক্সেসিভ হিট, সেই রোদের মধ্যে হেঁটে চলেছে, স্টোমাক অ্যাচিং উইথ হাঙ্গার, সেই ক্ষুধার্ত স্টোমাক,
অ্যান্ড পয়েড থ্রোট, থ্রোট শুকিয়ে যাচ্ছে, নসিয়া, মানে এত কিছুর সঙ্গে কিন্তু তাদেরকে চলতে থাকছে, ডিজিনেস অ্যান্ড দ্য সেকেন্ড বিকজ দে এক্সিবিট আনবিয়ারেবল মেন্টাল ডিস্ট্রেস। তাছাড়াও মেন্টাল ডিস্ট্রেস যেটা হচ্ছে, যেটা আরও বেশি যন্ত্রণাদায়ক এই ফিজিক্যাল ডিস্ট্রেস হচ্ছে, সাপ্রেস র্যাজ, anguish at plight of the old parents or little children, homesickness, fear, loss of dignity, humiliation, social rejection, betrayal, and incessant realization that you live with others who treat you as disposable waste, as garbages। তাহলে এভাবে করে জীবন তাদের হয়ে গেছে। শুধুমাত্র এটা না যে তাদের ফিজিক্যাল কষ্ট হচ্ছে, তাদের আনবিয়ারেবল মেন্টাল ডিস্ট্রেস হচ্ছে, তাদেরকে সাপ্রেস করা হচ্ছে, তাদের যে হিউম্যানিটি, তাদের যে হিউমিলিয়েশন হচ্ছে, সোশ্যাল রিজেকশন করা হচ্ছে, তাদের বিট্রায়াল, এই জিনিসগুলো কিন্তু বেশি তাদেরকে মেন্টালি হ্যারাস করছে। তো এই জিনিসগুলো লেখক বলেছেন, এবং বলেছেন যে আমাদের মোরালিটিটা কীরকম হয়ে গেছে, দেয়ার ইজ সামথিং রং উইথ দিস ওয়ার্ল্ড, উইথ দিস সোসাইটি, কিছু তো ভুল আছে আমাদের এই ওয়ার্ল্ড, এই সোসাইটির সাথে, উইথ গ্রেভলি অ্যাস্টোনিশিংলি রং উইথ আওয়ার মোরাল ইনডিফারেন্স টু দিস ডেইলি ডেনিয়াল অফ হিউম্যানিটি টু আদার্স। আমাদের সাথে আমাদের তো মানবিকতা কিছুটা হলেও নষ্ট হয়ে গেছে, কারণ আমরা কিভাবে এই প্রত্যেক দিনের যে ডেনিয়াল আমরা করে যাচ্ছি, হিউম্যানিটি আমাদের মরে গেছে আমাদের ভেতর থেকে, এটা লেখক বলতে চাইছেন। হাউ ক্যান এ সোশ্যাল স্ট্রাকচার এক্সিস্ট দ্যাট রেন্ডার্স সুপারফ্লুয়াস দোজ ভেরি পুয়ার হু পুট দেয়ার লাইফ অ্যান্ড ব্লাড ইন মেনটেনিং ইট। তাহলে এরা কিন্তু একসময় আমাদের হেল্প করেছে, তো এখন কিভাবে এত সুপারফ্লুয়াস ম্যানকাইন্ড হতে পারে, ওয়ার্ল্ড হতে পারে, যে তাদেরকে তারা দেখতেই পাচ্ছে না, তাদের যে লাইফ এবং ব্লাড, এখন যে তাদের এভাবে অবস্থা হচ্ছে, লাইফ অ্যান্ড ব্লাড তাদেরকে হারাতে হচ্ছে, লাইফ হারাতে হচ্ছে, তাদেরকে ব্লাডশেড হচ্ছে, তো কিভাবে এটাকে মেনে নেওয়া যাচ্ছে, এটাই লেখক বলছেন। পারহ্যাপস ইট ইজ ইন্টিগ্রাল টু আওয়ার চুজেন সেলফ ইন্ডালজেন্ট লাইফস্টাইল, আমাদেরই চুজ করা, আমাদেরই সেলফ ইন্ডালজেন্ট লাইফস্টাইল, যেটা আমরা নিজেদের মধ্যেই খালি থাকতে চাই, নিজেদের পরিবারকেই খালি দেখতে চাই, আমরা নিজেরাই এরকম লাইফস্টাইল চুজ করেছি। ওয়ান সাস্টেইনড বাই সোশ্যাল অ্যান্ড ইকোনমিক প্রসেসেস দ্যাট অরিজিনেট ইন দ্য অন কেয়ারফুলি হিডেন অপারেশন অফ দ্য আদার্স। আমাদের যে ইকোনমিক প্রসেশন, আমরা সবসময় নিজেদের ইকোনমি ফিনান্সিয়ালি ভালো রাখতে চাই, এবং তার মধ্যে লুকিয়ে থাকে একটা হিডেন অপারেশন অফ আদার্স, সবসময় একটা অন্যদের উপর কি একটা অত্যাচার আমরা করব, লুকিয়ে লুকিয়ে অত্যাচারের একটা ভাবনা আমাদের মধ্যে থাকে। সিওরলি সাম অফ দিস প্র্যাকটিসেস হ্যাভ অ্যান ওল্ড লাইনিয়েজ, ফর ইনস্ট্যান্স দ্য হিরার্কিয়াল কাস্ট সিস্টেম ফাউন্ডেড অন মিসট্রিটমেন্ট অফ ইন্ডিসপেন্সেবল আদার্স। ঠিক আছে, তো এই যে ফর ইনস্ট্যান্স দ্য হিরার্কিয়াল কাস্ট সিস্টেম যেটা আমরা দেখতে পাই, সেটার মধ্যেও কিন্তু লুকিয়ে আছে যে আমরা কিভাবে আমরা অপ্রেস করি যারা আমাদের থেকে নিচু কাস্ট থেকে বিলং করে। আদার্স আর ভেরি মাচ আ প্রোডাক্ট অফ মডার্ন টেকনোলজি অ্যান্ড অর্গানাইজেশন, এবং কিছু যারা আছে তারা কিন্তু অপ্রেস হচ্ছে, তারা এই মডার্ন টেকনোলজি এবং অর্গানাইজেশনেরই অংশ, তারা হয়তো কাস্ট সিস্টেমে তারা উপরে আছে, কিন্তু তারাও কিন্তু সাফার করছে, এবং এই যে আমরা যে মডার্ন টেকনোলজি অর্গানাইজেশনের মধ্যে বাস করছি, তার মধ্যেই কিন্তু আমরা এরকম করছি। And those who run the state and the big corporation must bear greater responsibility for collective suffering। এবং আমাদেরকে আমাদের ওয়ার্ল্ডকে তো জাগতে হবে, এই বিষয়ে একটা মোরাল আপলিফমেন্টের দরকার রয়েছে। তার সাথে যারা এই স্টেটকে চালায়, মানে দেশকে চালায়, তার সাথে সাথে বিগ কর্পোরেশন, যারা বড় বড় কর্পোরেশন ইন্ডাস্ট্রির মালিক আছে, তাদেরও কিন্তু গ্রেটার রেসপন্সিবিলিটি আছে। তারা যখন একসময় যাদের কাছ থেকে হেল্প পেয়ে এত বড় হতে পেরেছে, তাদেরও একটা রেসপন্সিবিলিটি আছে এই সময়, যে যারা এই যে কালেকটিভ সাফারিং করছে তাদের সাথে কিন্তু এই রেসপন্সিবিলিটি শেয়ার করা। তো এটাই ছিল আর্টিকেল, এবং আরেকটা আজকে আমাদের লাস্ট আর্টিকেল আমরা ডিসকাস করে নেব ওপেড পেজ থেকে। আচ্ছা, ওপেড পেজ এটা কি হয়? আচ্ছা, ওপেড পেজ হয় যেটা এডিটোরিয়াল আসে না, তারই অপোজিট যদি কেউ ভিউ দেয়, সেটাকে আমরা ওপেড পেজ বলি। তো দেখো এখানে বলা হয়েছে অ্যান এফেক্টিভ লকডাউন। অ্যান এফেক্টিভ লকডাউন মানে হচ্ছে, মানে এতদিন লকডাউনের উপর অনেক ক্রিটিসাইজ হয়েছে। লকডাউন মানে এক্ষুনি দেখলাম যে লকডাউনকে কিভাবে, লকডাউন হয়েছে ঠিক আছে, কিন্তু লকডাউনটা এফেক্টিভভাবে হয়নি। তো এখানে লেখক কিছু ভালো জিনিস বলছেন, তো আমাদেরকে ভালো খারাপ দুটোই দেখতে হবে। আমরা এতদিন খারাপগুলো সমালোচনা করেছি, কিছু ভালো জিনিসও আমাদের দেখা দরকার, কারণ আমাদের যে রাইটিং হবে সেটা আমাদেরকে ব্যালেন্স লিখতে হবে। তার জন্য এই যে লকডাউনের কী কী এফেক্ট, লকডাউনের কী কী সুবিধা, সেটা হিসাবে লাগবো। আমরা কোনো গভর্নমেন্টকে সাপোর্ট করব না, বা গভর্নমেন্টকে কোনো ক্রিটিসাইজ করবো না, আমরা কোনো
টপিককে আমরা রিয়েলাইজ করব এবং টপিককে অ্যানালাইজ করব যে এটার কী কী ভালো দিক রয়েছে এবং এটার কী কী খারাপ দিক রয়েছে। তো লকডাউন করে কী কী লাভ হয়েছে এটাই লেখক বলেছেন এখানে, যেরকম মোর স্ট্রাকচার্ড এক্সারসাইজেস গ্লোবালি। তো আমাদের যে লকডাউন, ইন্ডিয়াস লকডাউন ইন এনফোর্সমেন্ট হ্যাজ বিন ওয়ান অফ দ্য মোস্ট স্ট্রাকচার্ড এক্সারসাইজেস গ্লোবালি। তো গোটা বিশ্বের মধ্যে, পুরো বিশ্বের মধ্যে আমাদের দেশে যে লকডাউন ছিল সেটা সব থেকে বেশি এফেক্টিভ ছিল এবং সব থেকে বেশি ভালো করে এনফোর্স করা হয়েছে, এটা লেখক বলেছেন। এটা কিন্তু লেখকের মত, ঠিক আছে। তিনি নর্দার্ন ইটালির এক্সাম্পল দিচ্ছেন, তিনি ইটালির এক্সাম্পল দিচ্ছেন যে ইটালিতে যখন লকডাউন হয়েছিল তার খবর আগেই মিডিয়াতে লিক হয়ে গেছিলো, তার ফলে কি হয়েছিল, অনেকজন মানুষ একসাথে কিন্তু নর্দার্ন ইটালিতে চলে গিয়েছিলেন, তার ফলে যে রিজিয়নে কিন্তু কোভিড-19 ছিল না সেখান থেকে কিন্তু আদার্স রিজিয়নে ইটালিতে ছড়িয়ে পড়েছিল। আমরা দেখেছিলাম প্রথম দিকেই কোভিড-19-এর প্রথম দিকেই চায়নার পরে সব থেকে ক্ষতিগ্রস্ত যেই দেশ হয়েছিল, যেখানে সব থেকে বেশি লোক মারা গিয়েছিল সেটা ছিল ইটালি। তো ইটালিতে কিভাবে এই যে লকডাউনের খবর লিক হওয়ার ফলে কিভাবে কিন্তু বিভিন্ন রিজিয়নে কোভিড-19 ছড়িয়ে পড়েছিল। তো ইন্ডিয়ার ক্ষেত্রে সেজন্য হঠাৎ করে যখন লকডাউন করা হলো তখন কিন্তু সবাই সেরকমভাবে ছড়িয়ে ছিটার সময় পায়নি, তার জন্য বেশিরভাগ ভিলেজগুলোতে, গ্রামগুলোতে এই কোভিড-19 ছাড়াতে পারেনি। তো এই জিনিসটা লেখক বলছেন, ঠিক আছে। তো এটাকে মানে এটা যে একদম সঠিক সেটা নয়, কিন্তু এটা একটু তো কন্ট্রিবিউশন আছেই। লকডাউনে যে হঠাৎ করে লকডাউন মানে চালু করার ফলে একটু হলেও কিন্তু আমাদের দেশে এই স্ট্রিক্ট লকডাউনের ফলে ছড়ানোটা একটু হলেও কম হয়েছে প্রথমের দিকে, ঠিক আছে। অ্যান্ড ইনভোকেশন অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট পারমিটস স্টেট গভর্নমেন্টস টু ইউজ দ্য ফান্ডস available in state disaster response fund for all expenses including those incurred in repatriating migrant labor। তাহলে এই যে সেন্টার থেকে যে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টকে ইনভোক করে দিল, যেটা কি করলো, স্টেটকে তাদের যে ফান্ড রয়েছে ডিজাস্টার ফান্ড, সেটাকে এই সময় কোভিড-19-এর সময় ইউজ করার অধিকার দিয়ে দেওয়া হলো। তার ফলে স্টেট কিছুটা টাকা পেল এই হেলথ ইনফ্রাস্ট্রাকচারকে ইমপ্রুভ করার ক্ষেত্রে হোক বা ইকোনমিক কিছু হেল্প করার ক্ষেত্রে হোক বিভিন্ন পুয়ারদের, তাই না। এবং প্রাইম মিনিস্টার মোট 5টা মিটিং করলেন চিফ মিনিস্টারের সাথে এবং বিভিন্নভাবে কোঅপারেট করার চেষ্টা করলেন স্টেট গভর্নমেন্টকে, যদিও স্টেট গভর্নমেন্ট বলে যায় যে কোনো রকম সহযোগিতা হয়নি। তো এরকম তো চলতেই থাকে। অ্যান্ড দিস ক্যালিব্রেটেড অ্যাপ্রোচ স দ্য টাইমলি ইজিং অফ দ্য লকডাউন অ্যান্ড কোঅর্ডিনেটেড অ্যাটেম্পট অ্যাট রেস্ট্রিক্টিং রিস্টার্টিং ইকোনমিক অ্যাক্টিভিটি। তো এই যে ক্যালিব্রেটেড অ্যাপ্রোচ নেওয়া হলো সেন্টারের পক্ষ থেকে, সেটা কী করলো, একদিকে টাইমলি ইজিং আউট অফ লকডাউন, ধীরে ধীরে লকডাউনকে শিথিল করতে লাগলো, আর অন্যদিকে ইকোনমিক অ্যাক্টিভিটিগুলোকেও রিস্টার্ট করতে সাহায্য করলো। এইভাবে যে লকডাউন আমাদের ইমপ্লিমেন্ট করা হলো। অ্যান্ড দ্য টুইন গোলস অফ দ্য সেলফ রিলায়েন্স, আমাদের আত্মনির্ভর ভারত যেটা সেলফ রিলায়েন্স, সেটাও লেখক প্রশংসা করছেন যে কীভাবে শুধুমাত্র ইন্ডিভিজুয়াল সেলফ রিলায়েন্টের কথা বলেনি, পুরো নেশনে যাতে সেলফ রিলায়েন্ট হতে পারে সেটার ক্ষেত্রে তিনি বলেছেন। অ্যান্ড সেলফ রিলায়েন্স ইজ নট কনসার্টেড এফোর্ট অ্যাট বিল্ডিং ইনস্টিটিউশনাল ক্যাপাসিটিস, শুধুমাত্র এটা না যে এটা হচ্ছে বিল্ডিং ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি, ইনস্টিটিউশন ইনফ্রাস্ট্রাকচার যাতে ভালো হয়, যাতে ইন ফিউচারেও আমরা নিজেদের জিনিস নিজে তৈরি করতে পারি, সেটার দিকে এখানে বেশি কনসেন্ট্রেট করা হয়েছে এই সেলফ রিলায়েন্সের দিকে। যেমন এখন আমাদের দেশে এর আগে পিপিই পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট যেটা রয়েছে সেটা কিন্তু তৈরি হতো না, ম্যানুফ্যাকচারিং হতো না, খুব কম হতো। কিন্তু এখন হচ্ছে আমাদের দেশে এরকম এত বড় বড় 4টে ইন্ডাস্ট্রি পিপিই তৈরি করে এবং আমরা হচ্ছে প্রতিদিন লক্ষ লক্ষ পিপিই এখন তৈরি করতে পারছি। তো এই সেলফ রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিংয়ের দিকে কিন্তু এখানে কনসেন্ট্রেশন করা হয়েছে। এবং লেখক এখানে বলেছেন যেরকম বিভিন্ন জায়গায় বলা হচ্ছে কনজামশন যদি বাড়ে তাহলে ডিমান্ড বাড়বে এবং ইকোনমিক অ্যাক্টিভিটি ঠিক হবে। তো লেখক বলছেন দু ধরনের এক্সপেন্ডিচার হয়, একটা হচ্ছে ইনভেস্টমেন্ট, একটা হচ্ছে কনজামশন। তো তিনি বলেছেন যে ইনভেস্টমেন্ট হয় যেটা, সেটা দিয়ে কিন্তু ইকোনমিক প্রোডাক্টিভ এক্সপেন্ডিচার বলে সেই এক্সপেন্ডিচারকে, মানে যেটার ফলে পরবর্তীকালেও আরও কিন্তু ইকোনমিক গ্রোথ হবে। কিন্তু শুধুমাত্র কনজামশন যদি বাড়ানো হয়, লোকের হাতে ডাইরেক্টলি টাকা দিয়ে দেওয়া হয় ইকোনমিক অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য, তাহলে সেটা খুব বেশি প্রোডাক্টিভ হবে না। সেটা একবার তাদের টাকা আসবে, তারা টাকা খরচ করবে, ডিমান্ড ক্রিয়েট হবে, ইকোনমিক অ্যাক্টিভিটি হবে, তারপরে শেষ হয়ে যাবে। কিন্তু যদি আমরা ইনভেস্টমেন্ট বাড়াতে থাকি, আমরা যদি ইনফ্রাস্ট্রাকচার বিল্ড করতে থাকি, তাহলে কিন্তু এটা একটা কন্টিনিউয়াস প্রসেস হবে এবং লং টার্মে এটার এফেক্ট পাওয়া যাবে, এটাই লেখক বলেছেন। যাই হোক, আজকের মতো এটুকুই ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং শেয়ার করে দাও। থ্যাংক ইউ।